নমস্কার, রূপার গল্পবেলায় আপনাদের স্বাগত। আমি এই চ্যানেলে প্রতি শুক্রবার একটা করে গল্প বলবো। কিছু নামী লেখক, কিছু অনামী। আজকে যে গল্পটা বলবো তার নাম পশমিনা। লেখক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কিংশুক আর শ্রেয়া এমফিল করার সময় আমার সহপাঠী ছিল। কিংশুক বসতো আমার পিছনের বেঞ্চে ডান দিকে, আর শ্রেয়া বসতো ঠিক সামনের বেঞ্চটায় বাঁদিকে। ডায়াগোনালি দুজনের মধ্যে মনের আদান প্রদান কিভাবে হয়েছিল জানি না, কিন্তু ক্লাস শুরু হওয়ার মাস তিনেকের মাথায় একদিন টের পেলাম যে ওরা প্রেম করছে। আমি সেদিন পুটিরামে কচুরি খেতে গিয়েছিলাম, আর আমাকে দেখে ওরা দুজনেই চমকে যায়। এবার পুটিরাম তো আর আমিনিয়া নয়, লেকের ধার নয়, গঙ্গার পারও নয়। তাহলে পুটিরামে কচুরি খেতে যাওয়া দুজনের তৃতীয় একজনকে দেখে চমকে ওঠার কি কারণ থাকতে পারে? ইউনিভার্সিটিতে ফিরে সর্বজিৎকে কথাটা বলতেই ও বলে দিল কারণটা কি। শ্রেয়ার প্রতি আমার হালকা বা গাঢ় কোনো ব্যথাই ছিল না, তাই খবরটা শুনে খুশি হয়েছিলাম আমি। কেউই দুঃখিত হয়েছিল বলে মনে পড়ে না। ওদের প্রেম বেশ ফুলে ফলে বাড়তে লাগলো, এবং শ্রেয়া পড়াশোনায় দুর্দান্ত ছিল বলে কিংশুকও চাপ খেয়ে একটু সিরিয়াস হলো। এর মধ্যে এপ্রিল বা মে মাস নাগাদ শ্রেয়া ওর বাড়ির সঙ্গে কাশ্মীর বেড়াতে গেল। কাশ্মীরে সেনাবাহিনী আর জঙ্গিদের সংঘর্ষে শ্রেয়ার কোনো ক্ষতি হয়ে যাবে কিনা সেই প্রশ্নে সবাইকে উত্ত্যক্ত করতে থাকা কিংশুক শ্রেয়া ফিরে আসার পরপরই একদিন রাতে আমায় ফোন করল উচ্ছ্বসিত হয়ে। আরে হয়েছেটা কি সেটা বলবি তো? বেশ কিছুক্ষণ ওর উচ্ছ্বাস হজম করে বললাম আমি। আরে একদম অকল্পনীয় ব্যাপার, তোকে ডিটেলে বলতে হবে, কিংশুক গদগদ গলায় বলে উঠল। সেই সদ্য মোবাইলের জামানায় ইনকামিং কলেও পয়সা কাটে, তাই ডিটেলটা পরদিন ক্লাসের জন্য মুলতবি রাখতে পেরে খুশি হলাম আমি। কিন্তু কিংশুক যে পরদিন ক্লাসে মে মাসের গরমে একটা শাল জড়িয়ে আধ ঘন্টা বসে থাকবে, এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। জিনিসটা কি? না, একটা শাল। কিংশুক যাকে অনেকটা সময় নিয়ে বলেছিল পশমিনা, পৃথিবীর সবচেয়ে তরুণ ভেড়ার গা থেকে ছাড়িয়ে নেওয়া উল দিয়ে নাকি তৈরি ওটা। যেমন নরম তেমনি মিহি, যত মসৃণ ততটাই চিকন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাই বলে কেউ যে প্রেমে পাগল হয়ে 42 ডিগ্রি সেলসিয়াসে গায়ে পশমিনা জড়িয়ে বসে থাকতে পারে, সেটা কিংশুককে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। শুধু সেদিনই নয়, তারপরে 7-10 দিন ওই পশমিনাই হয়ে দাঁড়ালো কিংশুকের জপের মালা। যার সঙ্গে যখনই দেখা হতো কিংশুক তখনই তাকে বোঝাতো কেমন করে গোলাগুলির ভেতর দিয়ে হেঁটে শ্রেয়া ওর জন্য ওই পশমিনা কিনে এনেছে। শ্রেয়া যখন শালটা কিনতে যাচ্ছিল তখনই গোলাগুলি চলছিল। ও তো শ্রীনগরের একটা এম্পোরিয়ামে ঢুকে শালটা কিনেছে। আমার তো ওর সঙ্গে কথা বলে তাই মনে হলো। আমি একদিন থাকতে না পেরে বলে ফেললাম, তুই এইসব প্যাশন ইমোশন বুঝবি না। চলতে থাকা সন্ত্রাসের মধ্যে নিজের প্রাণে ঝুঁকি নিয়ে শালটা নিয়ে আসা আমি শ্রেয়ার থেকে গল্প শুনেছি। তখন কাছে দূরে সমস্ত জায়গায় গ্রেনেড ফাটছিল, তার মধ্যে ও যেভাবে আমার জন্য। কিংশুকের মনে কে ব্যথা দেবে? আমি চুপ করে গেলাম। কিংশুক আর শ্রেয়ার প্রেম পর্বত পেরিয়ে আকাশ ছুঁতে লাগলো। দিন যায়, মাস যায়, বছর ঘোরে, এমফিলের পাঠ চুকলো। আমি একটা স্কুলে পড়াতে ঢুকলাম, শ্রেয়া একটা কলেজে পেয়ে গেল, আর কিংশুক কোনো একটা এনজিওতে। যোগাযোগ কম হয়ে গেলেও বছর দেড়েকের মাথায় কিংশুক আর শ্রেয়ার বিয়েতে নেমন্তন্ন পেয়েছিলাম ঠিকই। না, শ্রেয়ার তরফ থেকে নয় অবশ্য, কিংশুকের দিক থেকেই। কিংশুক সেদিন একটা নীল রঙের স্যুট পরে ঘুরে বেড়াচ্ছিল বৌভাতে। আমি গিয়ে বললাম, পশমিনাটা গায়ে জড়িয়ে নিলে ভালো হতো না? কিংশুক হেসে ফেললো আমার দিকে তাকিয়ে। বিয়ের কয়েক মাসের মধ্যেই কিংশুক মফস্বলের একটা কলেজে চাকরি পেয়ে গেল।
যোগাযোগ কমতে কমতে নেই হয়ে গেল একটা সময়। তবু ভীষণই অবাক হয়ে গিয়েছিলাম যখন বছর ৫-৬ বাদে একদিন শুনলাম কিংশুক আর শ্রেয়ার নাকি ডিভোর্সের মামলা চলছে। ডিভোর্সের মামলা? কিংশুক আর শ্রেয়ার? যে কিংশুক পুঁটিরামের দোকানে বসে হাতে করে কচুরি ছিঁড়ে ডালে চুবিয়ে শ্রেয়াকে খাওয়াচ্ছিল, আর শ্রেয়া পাল্টা ল্যাংচা খাওয়াচ্ছিল কিংশুককে, তারা এখন বিচ্ছেদের মামলা লড়ছে। সত্য সেলুকাস। কিংশুকের পুরনো নম্বর চালু ছিল না, আর নতুন নম্বরে হদিশ ছিল না আমার কাছে। অবশ্য থাকলেই বা ফোন করে কি বলতাম, হ্যাঁ রে তোরা শ্রেয়া শুনলাম ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, বলা যায়? কিন্তু কিংশুকই আমাকে খুঁজে বের করলো ফেসবুকে, লম্বা লম্বা ২-৩টে মেসেজ করলো ফোন নম্বর দিয়ে। আমি কিংশুককে ফোন করলাম পাল্টা। একদিন দুজনের দেখা হলো। আমি একটা কফি শপেই বসতে চেয়েছিলাম, কোলেস্টেরলের হাই তো, কিন্তু কিংশুক নিয়ে গেল একটা বারে। সেখানে ৩ পেগের পরেই ওর কান্না উঠে এলো। শ্রেয়া নাকি শ্বশুর শাশুড়ির সঙ্গে দারুণ খারাপ ব্যবহার করে। কিংশুকের বাবা যে দুম করে মারা গেছেন তার দায় পুরোটাই শ্রেয়ার ঘাড়ে চাপিয়ে দিল কিংশুক। শ্রেয়া এখন ইউনিভার্সিটিতে পড়ায়, কিছুতেই কনসেপ্ট করতে চায় না জানিস। বাচ্চা হলে নাকি কেরিয়ারের ক্ষতি হবে। আমার মা কয়েকবার বলতে গিয়ে যা অপমানিত হয়েছে তোকে আমি বলতে পারবো না। ওর দাবি ছেলেরা যা করবে মেয়েদেরও তাই করতে দিতে হবে। আচ্ছা আচ্ছা তুই বলতো, সব সমান সমান হয়? আমি কি শ্রেয়ার হয়ে কনসেপ্ট করে দেব বল? সারোগেট মাদার ভাড়া করে নিতে পারতিস, তোদের তো পয়সার অভাব নেই। আর সেই সময় তো খুব ফেমিনিজম নিয়ে ঝড় তুলতি, জীবনেও সেটা মেনে চলা উচিত ছিল। কিংশুক আমার কথার উত্তর না দিয়ে বড় বড় চুমুক দিতে থাকলো গ্লাসে। খারাপ লাগলো, মনে হলো একটি আহত প্রেমিক সত্তা বাবা হতে না পারার ব্যাকুলতা বুকে চেপে কষ্ট পাচ্ছে। জিজ্ঞেস করলাম, কোনো সলিউশন বেরোলো? না রে, বেরোলো না। শ্রেয়া অসম্ভব অ্যাডামেন্ট হয়ে গেছে। ওর সঙ্গে থাকতে গেলে হয় ওর চাকর হয়ে থাকতে হবে, নয়তো ঝগড়া করতে হবে প্রতি মুহূর্তে। কাহা তো কন্টিনিউ করা যায় বলতো? তার চেয়ে এই ডিভোর্সই ভালো। তুই কন্টেস্ট করিসনি? করেছিলাম বলেই তো মামলা চলছে, কিন্তু এখন আর ইচ্ছে করছে না জানিস। হয়ে যাক, খেল খতম, পয়সা হজম তো হয়েই গেছে। হেসে উঠল কিংশুক। এখনই হাল ছেড়ে দিস না, দেখ না শ্রেয়ার মন তো পাল্টাতেও পারে। তুই বিয়ে থা করিসনি তো? অবশ্য করিসনি বলে ভালোই আছিস, তাই এভাবে ভাবতে পারিস। দাম্পত্য ব্যাপারটা অনেকটা মাছ কিংবা সবজির মতো, একবার পচে গেলে পরে ফ্রিজেই ঢোকা কিংবা গ্যাসেই চাপা, লাভ হয় না কিছু রে। কিংশুকের ওই কথার পর আর কিছু বলার ছিল না। ফিরতে ফিরতে ভাবছিলাম যে শ্রেয়ার সাথে কথা বললে হয়তো একদম অন্য কিছু শুনতাম। প্রত্যেকটা গল্পেরই তো দুটো দিক থাকে, আর সত্যিটা মাঝামাঝি কোথায় যেন হারিয়ে যায়। কে জানে সেটা কি? দেখা হওয়ার 15 দিনের মাথায় কিংশুকের ফোন এলো একদিন মাঝরাত পেরিয়ে। বল, আমি ঘুম জড়ানো গলায় বললাম। সর্বনাশ হয়ে গেছে রে। নতুন করে কি আবার সর্বনাশ হলো? শ্রেয়া ডিভোর্স না চেয়ে আবার সংসার করতে চাইছে তোর সঙ্গে? না না, সেসব কিছু নয়, আমার বাড়িতে চুরি হয়ে গেছে। মায়ের কাছে তো একটা আয়া থাকে, আমি তো উইকেন্ডে আসি, সেই আয়াই মনে হয় শাঁট করে করিয়েছে। মায়ের 2টো গয়না চুরি গেছে, সঙ্গে 1010 টাকাও। কিন্তু সেগুলো নিয়ে আমি বদার্ড নই। আমার বুকটা জ্বলে যাচ্ছে, কারণ শ্রেয়ার দেয়া সেই পশমিনাটা চুরি হয়ে গেছে। আমি সহ্য করতে পারছি না রে, কিছুতেই সহ্য করতে পারছি না। তুই যেভাবে পারিস পশমিনাটা উদ্ধার করে দে আমায়, নইলে আমি মরে যাবো রে। তুই শান্ত হয়ে ঘুমো আজকে রাতটা, আমি কাল সকালে কথা বলছি, দেখি কি করা যায়। না রে, ওই পশমিনাটা না পেলে আমার জীবনে আর সকাল আসবে না।
আমার 3-4টে নতুন শার্ট প্যান্ট সেটাও চুরি গেছে, কিন্তু তাতে কুছ পরোয়া নেই। কিন্তু আই ওয়ান্ট দ্যাট পশমিনা ব্যাক। সেই মে মাসের গরমে আমি ওটা গায়ে দিয়ে বসেছিলাম, তোর মনে নেই? স্পষ্ট মনে আছে, কিন্তু তখন সেই পাগলামির একটা কারণ ছিল। এখন কেন এই খ্যাপামো করছিস আমি ঠিক সত্যি বুঝতে পারছি না। আরে শ্রেয়া আমার কাছে নেই বলেই তো ওই পশমিনাটা শ্রেয়ার স্মৃতি এখন, বলতে পারিস ওর প্রেমের স্মৃতি। যে শ্রেয়া আমাকে অপমান করে, যে শ্রেয়া আমাকে কুকুরের মতো লাথি মেরে তাড়িয়ে দিতে চায়, এই পশমিনাটা সেই মেয়েটা নয়। এই পশমিনাটা সেই শ্রেয়ার যে সারা দিন না খেয়ে বসেছিল। আমি 11টায় ইন্টারভিউ দিতে গিয়ে 4:30 পর্যন্ত বেরোতে পারিনি বলে। এইটা সেই মেয়েটার যে আমার পক্স হওয়ার পর আমার মুখে ডাবের জল মাখিয়ে হাত বুলিয়ে দিত গোটা মুখে। আমি ভুলবো কি করে বলতো? শোন, এই পশমিনাটা আমার চাই। তোর এখন অনেক চেনা জানা আছে, তুই বড় সাহিত্যিক হয়েছিস, তোকে একটা ফিরিয়ে দিতে হবেই হবে। আমি কিছু বড় সাহিত্যিক হইনি, 2-4 জায়গায় 2-একটা লেখা ছাপা হয়। আমার কোথাও কোনো বিরাট কানেকশন নেই, বিলিভ মি। আমি কিংশুককে নিরস্ত করার চেষ্টা করলাম, কিন্তু কিংশুক ধরেই নিল যে আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ছাড়া বাকি সবারই যোগাযোগ আছে এবং আমি চাইলেই এই পশমিনাটা উদ্ধার করে দিতে পারবো। ওর দিনের পর দিন ফোনের ভেতর কান্না, মাঝে মাঝে নেশা করে উত্তর কলকাতার বাড়ি থেকে দক্ষিণে আমার ফ্ল্যাটে চলে আসা আমাকে বাধ্য করলো যে 2-1 মেজপুটিকে আমার মতো চুনোপুটি চেনে, তাদের ফোন করে কিছু করা যায় কিনা বলতে। ওর সঙ্গে 2-1 থানাতেও গেলাম, উপায়ন্তর না দেখে। সেখানে অজস্র লোক, অজস্র ধান্দা এসেছে। আপনাদের কি হারিয়েছে? আচ্ছা, খবর পেলে খবর দেয়া হবে। এর বাইরে কোনো রকম আশার বাক্য শুনতে পেলাম না। তুই এই পশমিনার কথা ভুলে যা কিংশুক, ফালতু হ্যাজার্ড নিস না আর। একদিন বলেই ফেললাম। কিংশুক একটু চুপ করে গিয়ে বলল, মা যখন বিয়ে হয়ে আমাদের বাড়ি এসেছিল, বরিশালের ভাষায় কথা বলতো বলে পরিবারের অনেকে তাকে টিটকিরি মারত। আমি ছোটবেলায় মাকে জিজ্ঞেস করেছি যে কেন ওই ভাষাটা আঁকড়ে আছে। মা উত্তরে বলতো যে দেশের তো ওইটুকুই আছে, জমি নেই, পুকুর নেই, নারকেল গাছ নেই, সুপুরি গাছ নেই, বাড়ি নেই, শুধু ওই ভাষাটা জিভের সঙ্গে লেগে আছে। ওইটুকু হারিয়ে ফেললে থাকবে কি বল? আমারও সেরকম ওই পশমিনাটুকুই আছে রে। শ্রেয়া নেই, শ্রেয়ার আদর নেই, প্রেম নেই, আছে শুধু ওই শালটা। কিভাবে ভুলি বল? আমার চোখে জল এসে গেল শুনতে শুনতে। কিন্তু আমি বা কি করতাম? কিংশুককে ছাড়া একাই একদিন থানায় গেলাম, কেউ পাত্তাই দিল না। একজনের সোর্সে এক অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ফোন পর্যন্ত করলাম, তিনি কথা বলতে বলতে হোল্ডে দিয়ে দিলেন ফোনটা। আসলে ওদেরও দোষ নেই, ভিন রাজ্য ভিন দেশ থেকে এসে ডাকাতরা সোনার দোকানের মালিককে মেরে 30 ভরি সোনা নিয়ে পালিয়ে যাচ্ছে। প্রতিদিন 3-4টে করে মার্ডার হচ্ছে। অগ্নিগর্ভ পরিস্থিতি একদম চারিদিকে। সেখানে কার কোথায় একটা শাল চুরি হয়েছে তাতে কার কি এসে যায়? মনে হচ্ছিল কিংশুক বোধহয় হাল ছেড়ে দিয়েছে। প্রায় মাসখানেকের উপর হলো ওর ফোন আসেনি আর। মনটা খারাপ লাগলেও কিংশুক শান্ত হয়েছে ভেবে একটু শান্তি শান্তি লাগছে। আর ঠিক তখনই কিংশুকের ফোন। সেদিন ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা শহরে। কিংশুক পাগলের মতো ফোনে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে হঠাৎ হেসে উঠল। পাওয়া গেছে রে, পশমিনা পাওয়া গেছে, থানা থেকে ফোন করেছিল, আমি এক্ষুনি যাচ্ছি। কাল সকালে যা, আজ ভয়ঙ্কর বৃষ্টি। তাতে কি, সাইক্লোন হলেও আজ আমায় বেরোতেই হতো। তুই তো মদ খেয়ে আছিস মনে হচ্ছে, নিজে ড্রাইভ করিস না যেন। আমি ফোনে গাড়ি ডেকে নিয়েছি, আমার তো কাছেই, তুইও যা হোক একটা কিছু ধরে চলে আয়। জানি তোর অনেকটা দূর হবে,
তবু আজ এই পশমিনা ফিরে পাওয়ার মুহূর্তটায় তোকে পাশে চাই রে। আমার একজন চেনা ট্যাক্সি চালক আছে, আপ ডাউন ডবল ভাড়ায় রাজি হলো। গা কসকস করছিল, কিন্তু কিংসুকের ডাক ফেরাতে পারলাম না। থানার সামনে গিয়ে দেখলাম কিংসুক দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভিজে গিয়েও আনন্দে ফুটছে, নাচার ভঙ্গিমায় হাঁটছে, হাবভাব এমন যেন আজ ওর বিয়ে। আমি চিমটি কেটে শান্ত হতে বললাম ওকে, কিন্তু কিংসুক শুনলই না। থানায় ঢুকে মেজবাবুর সামনে গিয়ে যখন বললাম কেন এসেছি, ভদ্রলোক আমাদের বসতে বললেন সামনের চেয়ারগুলোতে। কিংসুক 5 মিনিট বসে আবার গেল ওর সামনে। 10 মিনিটের মাথায় আবার মেজবাবু বিরক্ত হয়ে উঠলেন। আপনাকে ফোন করে ডাকা হয়েছে বলে ঘোড়ায় জিন দিয়ে এসেছেন নাকি মশাই? মনে হচ্ছে যেন কোহিনূর ডায়মন্ড ভারতবর্ষে ফিরে এসেছে। অদ্ভুত লোক তো আপনি। কিংসুক উত্তরে বলল, যেটা ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমার কাছে সেটা কোহিনূরের থেকেও দামি। আপনার কাছে হতে পারে, আমাদের কাছে নয়। এই রামলাল, ওনাকে স্টোর রুমে নিয়ে যাও তো। কিংসুক আমাকে ইশারা করল। মেজবাবু বললেন, আপনি একাই যান, প্লিজ আমার বন্ধুকেও সঙ্গে নিতে দিন। বেশ যান, জলদি ফিরবেন, আর এখানে সই করে যাবেন। যত সব জ্বালাতন। মেজবাবু শেষ কথাগুলো শুনেও শুনল না কিংসুক। 7-8টা সিঁড়ি নেবে আবার 4টে উঠে আমরা স্টোর রুমে গেলাম। ঘরটা প্রায় অন্ধকার, একটা ডিম আলো জ্বলছে ভেতরে। প্রথমে কিছু দেখা যাচ্ছিল না। মোবাইলের আলোটা জ্বালতেই সামনে থেকে কে যেন একটা চিৎকার করে বলল, কে বে? আমরা পশমিনার জন্য এসেছি, কিংসুক বলল। কোনো মিনাফিনা নেই এখানে। বাকি লোকগুলো হেসে উঠল। কিংসুক মোবাইলের আলো নিভিয়ে দিয়েছিল। ওই আধো অন্ধকারে দাঁড়িয়ে বললাম, আমরা অ্যাকচুয়ালি একটা শাল ফেরত নিতে এসেছি। তা এখানে আসার কি দরকার? আমরাই ওপর দিয়ে আসতাম। আমাদের একটু তাড়া আছে, প্লিজ দিন না। আমাকে থামিয়ে দিয়ে ওই গলাটা বলে উঠল, এই ঝামেলা হাটা, শালটা দিয়ে দে। তৎক্ষণাৎ বড় আলো জ্বলে উঠল ঘরে। আলোটা জ্বলে উঠতেই বোঝা গেল কেন নেভানো ছিল। ওই স্টোর রুমে বসে একটা শালের উপরে খবরের কাগজ বিছিয়ে কতগুলো লোক পরোটা, মাংস আর মদ খাচ্ছিল। বোতলটা হাওয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে, গ্লাসগুলোও সরে গেল। খাওয়া প্রায় শেষের দিকেই বোধ হয়। প্লেটগুলো সমেত খবরের কাগজটা সরিয়ে নিয়ে মোটা গোফুলা একটা লোক কিংসুকের দিকে শালটা ছুঁড়ে মারল। এটা কি করছেন আপনারা, ইউ স্কাউন্ডেলস? হাতে পশমিনটা নিয়ে চিৎকার করে উঠল কিংসুক। আমি দেখলাম কিংসুকের হাতে ধরা পশমিনা ধপধপে সাদা আর নেই, তার উপরে ছোপ ছোপ মাংসের দাগ, পরোটার তেলের দাগ। এই হারামজাদাটাকে 1 লাত মেরে এখানে বার করে দিত। আর একজন হাসতে হাসতে বলল, দাদা লন্ড্রিতে দিয়ে একটা ড্রাই ওয়াশ করিয়ে নিলেই সব আগের মতো হয়ে যাবে। হোয়াট ডু ইউ মিন? হোয়াই ডিড ইউ ডিস্ট্রয় দ্য থিং? আমার উত্তর চাই। আরো উঁচুতে গলা তুলে গোফওয়ালা পুলিশটা বলে উঠল, চুপ সরে বাচ্চা। শালটা উদ্ধার করে দিয়েছি, তার জন্য কোনো কৃতজ্ঞতা নেই? ওটা কি ওবামার বউয়ের গাউন যে ওটা বিছিয়ে খাওয়া যাবে না? বেরো শালা এখান থেকে, নইলে ওই শাল আমি নর্দমায় ফেলে দেবো। কিংসুক মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আমি এক হাতে পশমিনা আর অন্য হাতে ওকে জড়িয়ে ধরলাম। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে এলাম। তারপর বেরিয়ে এলাম থানা থেকে। একবার ভাবলাম মেজবাবুকে গিয়ে বলি, তারপর মনে হলো কি লাভ। কিংসুক সই করার অবস্থাতেও ছিল না, আর ওই মাংসের ছোপ লাগা পশমিনার জন্য সই আবার কিসের? আমার ট্যাক্সিটা বাইরেই ছিল। আমি ড্রাইভারকে বললাম আগে কিংসুককে ওর বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আমি বাড়ি ফিরব। কিংসুকের অবস্থা দেখেই হয়তো ড্রাইভার গুঁইগাই বিশেষ কিছু করল না। ট্যাক্সিতে উঠেই কিংসুক জানলা দিয়ে মুখ বাড়িয়ে বমি করল অনেকটা। তারপর ড্রাইভারের জলের বোতল দিয়ে মুখ ধুয়ে কেমন আশ্চর্য শান্ত গলায় বলল, তুই ওটা নিয়ে যা, ফেলে দিস চাইলে, আমার ওটাতে কোনো আর প্রয়োজন নেই। কিংসুককে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আবার ট্যাক্সিতে উঠে পশমিনাটা হাতে করে বসে রইলাম আমি।
ফেলে দিতে পারলাম না জানলা দিয়ে। উল্টে বৃষ্টিতে ভিজে যাওয়া মুখটা মুছলাম শালটা দিয়ে। মুছতে মুছতে মনে হলো পশমিনার গায়ে লেগে থাকা এই মাংস পরোটার ছোপগুলোই আসলে নিষ্ঠুরতা। পৃথিবীর যে কোনো প্রেমকে খুন করার পরও যারা বহাল তবিয়াতে এই পৃথিবীতে বেঁচে থাকে। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর কী ধরনের গল্প আরও আপনারা শুনতে চান তাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আশা করব। রূপার গল্পবেলায় যদি জুড়ে থাকতে চান বা আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করে দেবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে আসছি সামনের সপ্তাহে, সামনের শুক্রবারে। ভালো থাকবেন। শুভরাত্রি।